ইতালিতে যাদের কেউ নাই তাদের আসার উপায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালির চেজেনা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। দেখেন, একটা ব্যাপার হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সবাই বললে ভুল হবে, মোস্ট অফ দ্য ইয়াং পিপলস, বাংলাদেশের অধিকাংশ যুবক সম্প্রদায় বাইরে যাওয়ার চেষ্টা করছে। তার মধ্যে ইউরোপে যাওয়ার চিন্তা করা সংখ্যাটা, চিন্তা যারা করছে তাদের সংখ্যাটা বেশি। এখন ইউরোপের মধ্যে ইতালিতে আসার প্রবণতা বাঙালিদের মধ্যে বেশি। এরও বেশ কিছু কারণ আছে, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো ছোট করে, সেটা হচ্ছে যাদের ইতালিতে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ থাকে না, তারা কিভাবে আসবে, আদৌ কি সম্ভব, আসার কি কোনো ওয়ে আছে কিনা। এটা আমি শর্ট করে যদি একটু বলার চেষ্টা করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন, তাহলে আপনারা আর বিভ্রান্ত হবেন না। যদি আজকের ভিডিওটি আপনারা পুরোটা দেখেন এবং বুঝেন, যদি প্রথমবার দেখে না বুঝেন তাহলে পরবর্তীতে আবার দেখবেন, সেকেন্ড টাইম না বুঝলে থার্ড টাইম আবার দেখবেন, রিপিট করবেন, তাহলে বুঝতে পারবেন। ফাইনালি যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন আর কি। আচ্ছা, এখন মূল যে ব্যাপার সেটা হচ্ছে ইতালির ভিসা প্রসেসিং। তা আমাদের যদি একটু জানা থাকে, আমরা যদি একটু জানতে পারি, তাহলে সহজেই আমরা সেখান থেকে বের করতে পারবো যে আত্মীয় স্বজন, পরিচিত জন, মামা খালু না থাকলে কিভাবে ইতালি আসা যায়। আচ্ছা দেখেন, ইতালির যে, আমি কাজের ভিসার কথা বলি, যেহেতু এখানে যারা আমাকে কমেন্ট করেছেন অবশ্যই তারা কাজের ভিসার জন্য কমেন্ট করেছেন, অন্য কোনো ভিসার জন্য আশা করি কমেন্ট করেন নাই। হ্যাঁ, ওয়ার্ক ভিসা বা কাজের ভিসা, যেটা এখানে এসে কাজ করবেন সেই ভিসা। এখন ইতালিতে কাজের ভিসায় আনা হয় ফ্লুসির মাধ্যমে, ডেক্রেতো ফ্লুসি বলা হয়। এটা একটা আইন, এই আইনের মাধ্যমে ইতালিতে প্রত্যেক বছর লোক আনা হয়। আমরা যেরকমটা 23 সালে দেখেছি, 24 সালে দেখেছি, আবার সামনে 25 সালে আছে, আবার 26, 27, 28 এই 3 সালের জন্য হয়তোবা লোক আনা হবে। সো এখন এটার প্রসেসিংটা আসলে কি দেখেন, এটার প্রসেসিংটা হচ্ছে সহজ। প্রথমে আপনার এখান থেকে ওয়ার্ক পারমিট বের করতে হয়। ওয়ার্ক পারমিট, যেটা ইতালিতে বলা হয় নুল্লা ওস্তা, বাংলায় বলা হয় কাজের অনুমোদন। এটা হচ্ছে বের করতে হয়। কিভাবে বের করতে হয়? আবেদন করতে হয়। আবেদন কোন সময় করতে হয়? একটা নির্দিষ্ট সময় আবেদন করতে হয়। অনেকে প্রশ্ন করেন বছরের যে কোনো সময় কি নুলস্তা বের করা যায় কিনা, নুলস্তা আবেদন করা যায় কিনা। এটার উত্তর হচ্ছে না। বছরের যে কোনো সময় আপনি নুল্লা ওস্তা বা ওয়ার্ক পারমিট বের করতে পারবেন না, কারণ আপনি আবেদন করতে পারবেন না। সরকার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়, ওই সময়ের ভিতরে হচ্ছে আপনার আবেদন করতে হয় নুল্লা ওস্তা বা ওয়ার্ক পারমিটের, এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি নুল্লস্তা পাবেন। সো আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে ফ্লুসির অধীনে সরকার যে সময়টা বেঁধে দেয় সেই সময়ে এই নুল্লস্তা বা ওয়ার্ক পারমিটের আবেদন আপনাকে করতে হবে। সো আবেদন করলেই নুল্লস্তা হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এখন আবেদনটা করার পর ধরে নিলাম আপনার নুলস্তা উঠে গেল, আপনার নুলস্তা উঠলো, তার পরবর্তী স্টেপ হচ্ছে বাংলাদেশে এই যে কাজটা গেল, ইতালিতে কিন্তু এই কাজটা ইতালি থেকে নুলস্তা বের করতে হবে, আমি প্রথমে বলেছি। সো নুলস্তা উঠে যাওয়ার পর আপনার যখন নুলস্তা উঠে গেল, তারপর এই নুলস্তা আপনার দেশে পাঠাইতে হবে। আপনি যে দেশের নাগরিক, আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশে পাঠাবেন, আপনি যদি পাকিস্তানি হন, ইন্ডিয়ান হন ইন্ডিয়ায় পাঠাবেন, পাকিস্তানে পাঠাবেন। সো নুলস্তা পাঠানোর পর আপনার ভিএফএস গ্লোবাল, আপনারা সকলে হয়তো চিনেন যারা আমার ভিডিও দেখেন, ভিএফএস গ্লোবাল হচ্ছে থার্ড পার্টি, ওদের থ্রুতে হচ্ছে ইতালির এম্বাসিতে এই কাগজপত্র, এই ডকুমেন্টসে আবেদনটা যায়। তার মানে হচ্ছে ভিএফএস গ্লোবাল হচ্ছে আপনার আবেদনটি সাবমিট করতে হবে, সেখান থেকে আপনার এম্বাসিতে যায় এই আবেদন অ্যাপ্লিকেশনসগুলো। পরবর্তীতে আবার এম্বাসি হচ্ছে ভিসা হলে ভিসা সহ আপনার সেটা ভিএফএসে পাঠায়, পরে সেখান থেকে আবার অ্যাপ্লিকেন্টসগুলো ভিসা নিয়ে থাকে। তার মানে ভিএফএস গ্লোবাল থার্ড পার্টি, শর্ট করে বলে দিলাম। সো ভিএফএস গ্লোবালে জমা দিবেন, তার আগে হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যেটা আপনারা সকলেই জানেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর অ্যাপ্লিকেশনস জমা দিলেন, জমা দেওয়ার পর আপনি ভিসা পেয়ে যাবেন, যদি আপনার সব কিছু ওকে থাকে। এখানে সব কাজ কিন্তু অ্যাপ্লিকেন্টস যিনি, তার নিজেকেই করতে হবে। মানে আবেদন জমা করাও নিজে করতে হবে, আপনার ভিসা যখন নিতে যাবেন তখন আপনাকে নিজে থেকেই নিতে হবে। অন্য কেউ, থার্ড কেউ আপনার হয়ে ভিসা নেওয়া বা আবেদন জমা দেওয়া এটা করতে পারবে না, এটা মাথায় রাখবেন। কারণ অনেক এজেন্সি অনেক প্রলোভন দেখিয়ে থাকেন, সেজন্য কথাটা বললাম আর।
সো আপনি ভিসা পেয়ে গেলেন। সো এইভাবে হচ্ছে আপনি ইতালির ওয়ার্ক ভিসা বা কাজের ভিসা পাবেন। তাহলে আমরা প্রথম স্টেপটা কি সেটা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ইতালিতে যদি আত্মীয় স্বজন না থাকে কীভাবে ভিসা পেতে পারেন। দেখেন, প্রথম কাজটা যেহেতু নুল্লাস্তার আবেদন বা ওয়ার্ক পারমিটের আবেদন করা, ওয়ার্ক পারমিট বের করা, এই কাজটা আপনার যদি ওরকম কোনো আত্মীয় স্বজন, ক্যাপাবল আত্মীয় স্বজন যার সক্ষমতা আছে, ওরকম আত্মীয় স্বজন না থাকে, এটা বের করা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখন বলবেন এজেন্সির মাধ্যমে সম্ভব কিনা। এজেন্সির মাধ্যমেও সম্ভব না, 99.9% সম্ভব না, 0.1% মেবি সম্ভব। কেন সম্ভব সেটাও একটু ক্লিয়ার করে দিই। এজেন্সি কিন্তু বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এগুলো কিন্তু ডিরেক্ট নুল্লাস্তা বের করতে পারে না, নুল্লাস্তার আবেদনও করতে পারে না। তারাও কোনো মাধ্যম হয়ে কাজ করে, তারাও কোনো থার্ড পার্টি হয়ে কাজ করে। তাদের হয়তো বা এজেন্সির হয়তো বা কোনো আত্মীয় স্বজন বা কোনো লোক থাকে সেখানে, সেই লোকের থ্রুতে হচ্ছে তারা আবেদন করে এবং আপনাদের কাছ থেকে অনেক আবেদন, অনেক পাসপোর্ট তারা নিয়ে থাকে যেহেতু টাকা, এবং হয়তো বা আবেদন করলে 2-3টা হয়তো নুল্লাস্তা বের হলে হতেও পারে। বাট লাভ, এটা এজেন্সির একটা পলিসি আর কি, একটা সিস্টেম, ব্যবসায়িক একটা পলিসি। সো এটাই, দ্যাট মিনস পরিশেষে আমরা কি জানলাম, কি বুঝতে পারলাম, আপনার যদি ইতালিতে ওরকম কোনো ক্যাপাবল আত্মীয় স্বজন, পরিচিত জন না থাকে, সেক্ষেত্রে আপনার ইতালির নুল্লাস্তা বের করাও সম্ভব না, আর নুল্লাস্তা বের না করলে আপনার ইতালির ভিসা পাওয়াও সম্ভব না। সেইটাই বাস্তব। কোনো এজেন্সি দিয়ে, কোনো দালালের মাধ্যমে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, দালাল। বাংলাদেশে অনেক দালাল আছে যারা হচ্ছে আপনাদের প্রলোভন দেখাই থাকে, বাট এই দালালের খপ্পরে পড়লে আপনি যে ভিসা পাবেন সেটা সম্ভাবনাও 0.01%। কারণ দালাল তো আর এখানে একটা লোক ধরবে, এখানে লোকটাকে আসলে রিয়েল কিনা ফেক সেটা বোঝাও মুশকিল। এরকম অনেকেই তো প্রতারিত হয়েছেন, অনেকে টাকা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করতেছেন, অনেকেই আপনার ফেক নুল্লাস্তা ধরিয়ে দিয়েছে, সেটাও ভিএফএস গ্লোবালে জমা দিয়েছেন, বাট ভিসা হওয়ার নামে কোনো খবর নাই, বছরের পর বছর ওয়েট করতেছেন। আবার অনেকেই ফেক নুল্লাস্তা দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, অ্যাপয়েন্টমেন্টের কোনো খবর নাই। দিন শেষে দোষটা কার হচ্ছে? দোষটা আপনারা ইতালি সরকারকে দিচ্ছেন। দোষটা দেওয়া উচিত আসলে দালালদের, কারণ তারা হয়তো বা আবেদনটাই করে নাই, আবেদন করলেও ফেক আবেদন করেছেন, নুল্লাস্তা আপনাদের দিয়েছেন, ফেক নুল্লাস্তা দিয়েছেন। এটাই হয়, এটাই চলতেছে, এটাই চলেছে বিগত সালগুলোতে। বাট এই বছর থেকে, মানে সামনের বছর থেকে 2025 সাল থেকে যে আবেদনগুলো হবে সেইগুলো খুবই অথেন্টিক হবে, এবং যারা এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন তারা, আশা রাখি, আমি তো আশা করি আর কি, ভিসা মানে নুল্লাস্তা পাবেন এবং পরবর্তীতে ভিসাও পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন, যেরকমটা এবার হচ্ছে আর কি। সো আত্মীয় স্বজন না থাকলে, ওরকম ক্যাপাবল আত্মীয় স্বজন না থাকলে ইতালির কথা ভুলে যান। আমি আপনাদের ডিসকারেজ করতেছি না, আমি আপনাদের মন ভেঙে দিচ্ছি না, এটাই বাস্তব। এই কথাগুলো আসলে অনেকেই বলবে না, যারা এটা নিয়ে ব্যবসা করতে চান, টাকা আর্ন করতে চান এই ইতালির ভিসা নিয়ে, তারা এই কথাগুলো বলবে না। বাট আমি বলতেছি, আমি সবসময় সত্যটা বলার চেষ্টা করি, অথেন্টিক যেটা সেটা বলার চেষ্টা করি। তারপরে অনেকেই আমাকে অনেক কথা বলে থাকেন, তাদের কথায় আমি কর্ণপাত করি না, আমি এনজয় করি তাদের এই কমেন্টসগুলো। আশা করি এই ভিডিওর নিচেও এমন কিছু বন্ধু পাবো যারা আমার সমালোচনা করবেন, কারণ সমালোচনা না করলে আসলে আমি যে কিছু সেটা মনে হয় না। যার আলোচনা আছে তার সমালোচনা থাকবেই, আমি এটাই বিশ্বাস করি। যদিও আমি এমন কোনো হ্যাডাম হয়ে যাই নাই, তারপরে কথাগুলো বললাম আর কি, মজা করে বললাম, কেউ অন্যভাবে নেবেন না, আমি সিম্পল গাই। সো ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার এখনও না হয়ে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন। এই লাস্টের যে কনক্লুশন সেটা দিয়ে দিই, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো ক্যামেরাটা হাতে নিই এবার, 1 মিনিট, আমার ক্যামেরাটা অনেক ছিল। সো এই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।